ইসরায়েল ও ইরানের মধ্যেকার যুদ্ধ অনেক দ্রুত গতিতে বেড়ে চলেছে। ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে, তার জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 চালু করেছে। আর তার পরপরই ইসরায়েলের একাধিক শহরের উপরে ব্যাপক আক্রমণ করা হয়েছে। আসলে এটা ইতিহাসে সম্ভবত প্রথমবার যখন ইসরায়েল মহাকাশ স্তরে একটি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করেছে। মানে ইরান থেকে যে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল তা মহাকাশের মধ্যেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্প বলছে, আমরা ইরানকে 60 দিন সময় দিয়েছিলাম, আর সেই সময় শেষ হয়ে গেছে। এই পুরো বিষয়টি একটু বিশদভাবে বুঝব। এখানে ঠিক কি হয়েছে, ইরান কিভাবে আক্রমণ করেছে, অনেক কিছু জানার আছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন শুরু করে দিয়েছে এবং খবর এসেছে ইসরায়েল ইরানের অভ্যন্তরে প্রায় 200টির বেশি স্থানে হামলা চালিয়েছে। মূল লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র, যেমন ফোর্দো, নতাঞ্জ, ইসাহান প্রভৃতি। এই সমস্ত পারমাণবিক সাইটের অবকাঠামো ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আর পাশাপাশি আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর কমান্ড পোস্ট এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আপনি স্যাটেলাইটের ছবি থেকে দেখতে পারেন কিভাবে নাতাঞ্জ এনরিচমেন্ট কমপ্লেক্সে সরাসরি আক্রমণ করা হয়েছে। ইরানের ভেতরে বহু বিল্ডিং লক্ষ্য করে সরাসরি হামলা হয়েছে, আর উদ্দেশ্য ছিল একটাই, ইরানের সামরিক বাহিনীর শীর্ষ নেতাদের টার্গেট করা। গতকাল ইসরায়েল 2টি বড় হামলা চালিয়েছে, একটা সকালবেলায় আর অপরটি গভীর রাত্রে। আর আবারও ইরানের ভেতরে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। এই সব ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ট্রু প্রমিস 3 চালু করেছে। এই ট্রু প্রমিস 3 নামটি এসেছে কারণ আগেও এর 2টি সংস্করণ ছিল, ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2। প্রতিবারই ইসরায়েল ইরানের মধ্যে মিসাইলের যুদ্ধ হয়েছে। এবার ইরান ব্যাপকভাবে মিসাইল দিয়ে প্রতিশোধ নিয়েছে এবং স্পষ্ট বলেছে যে ইসরায়েলের জন্য এটি হবে গুরুতর শাস্তি। এইবার গুরুত্বপূর্ণ অংশ, ইরান প্রায় 150টির মতন ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আপনি লক্ষ্য করবেন আমি ব্যালিস্টিক মিসাইলের কথা বলছি। ব্যালিস্টিক মিসাইল বলতে এখানে বোঝানো হয়েছে ফাতেহা 110, জুলফিকার, সাও ভেরিয়েন্ট ইত্যাদি। ইরান টার্গেট সেট করেছিল তেল আবিব, জেরুজালেম এবং ইসরায়েলের নেভেক মরুভূমিতে অবস্থিত সামরিক ঘাঁটি। এরপরে ইরান অতিরিক্ত কিছু ড্রোনেরও সাহায্য নেয়, বিশেষ করে সাহেদ টাইপ সুইসাইড ড্রোন, যেগুলো আত্মঘাতী ড্রোন হিসাবে ব্যবহৃত হয়। এই ড্রোনগুলোর মাধ্যমে ইসরায়েলের রাডার সিস্টেম আক্রমণ করার চেষ্টা হয়েছে। আসলে যদি আপনি দেখেন তাহলে বোঝা যাবে যে এই হামলা শুধুমাত্র ইরান থেকে হয়নি, ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো এতে অংশ নিয়েছে। যেমন ইরাক, সিরিয়া, লেবানন থেকেও ইসরায়েলের উপর হামলা করার চেষ্টা হয়েছে। অন্যদিকে আঘাতপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে যেমন তেল আবিবে 3টি বড় বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণে 66 জন বেসামরিক মানুষ আহত হয়েছেন এবং নিহত হয়েছে 1 জন। জেরুজালেমের পশ্চিম প্রান্তে একটি বড় বিস্ফোরণ দেখা গেছে। তাছাড়া ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এমনকি ইসরায়েলের বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করতে হয়েছে। আর এই থেকে বোঝা যায় ইরান এবার খুবই বৃহৎ এবং সুপরিকল্পিত প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। স্বাভাবিকভাবেই ইসরায়েল তার মাল্টি লেয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সক্রিয় করেছে, আর যা ইতিপূর্বে হামাস বা হিজবুল্লাহর আক্রমণের সময় ব্যবহার করা হয়েছিল। এই ডিফেন্স সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য হল আয়রন ডোম, যা ছোট দূরত্বের ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করে, ডেভিড স্লিং, যা মাঝারি রেঞ্জের মিসাইল ও প্রজেক্টরকে আটকায়, অ্যারো 2 এবং অ্যারো 3। বিশেষ করে অ্যারো 3 এটি লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলি আটকাতে ব্যবহার করা হয়।
আর এখন যেহেতু সরাসরি ইরান নিজেই মিসাইল হামলা চালিয়েছে, হামাস বা হিজবুল্লাহ নয়, সেই জন্য অ্যারো 3-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইরানের অনেক মিসাইলকে ইসরায়েল সফলভাবে ইন্টারসেপ্ট করে ধ্বংস করে দিয়েছে। এমনকি আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে এই ইন্টারসেপশনে। মিসাইলগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকা তাদের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতকাল ইসরায়েল মহাকাশে ইরানের একটি মিসাইলকে ধ্বংস করে দেয়। আর এই ঘটনায় প্রথমবার এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশন হিসাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। এর মানে হলো, ইরান যে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল তা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে গিয়ে স্পেসে যাত্রা করেছিল। ব্যালিস্টিক মিসাইলের গতি এমন হয় যা এটা প্রথমবার মহাকাশে ওঠে, তারপর গ্র্যাভিটির সাহায্যে আবারও পৃথিবীর দিকে 10 গুণ গতিতে ফিরে আসে এবং টার্গেটকে হিট করে। এই ক্ষেত্রে ইসরায়েল সেই মিসাইলকে মহাকাশে ধ্বংস করে দেয়, আর যেটা ইতিহাসে প্রথমবার ঘটছে। এই ঘটনাটি অ্যারো 3 মিসাইল সিস্টেমের প্রথম যুদ্ধকালীন ব্যবহার হিসাবে চিহ্নিত করা হয়েছে, আর এটি ছিল অ্যারো 3-র প্রথম নন অপারেশনাল অর্থাৎ আসল যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার ঘটনা। এই এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশন ব্যাপারটা আপনি নিচে চিত্র দেখলে বুঝতে পারবেন। এটা হলো ইরান, আর এই দিকে রয়েছে ইসরায়েল। বুঝতেই পারছেন, ইরান যখন একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে তখন সেই মিসাইল সবপ্রথমে তো পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে চলে যায়। এটি প্রক্রিয়ার প্রথম ধাপ, অর্থাৎ মিসাইল যখন পৃথিবী ছেড়ে মহাকাশে প্রবেশ করে সেটিকে বলা হয় বুস্ট ফেজ। এরপর যখন মিসাইল স্পেসে অবস্থান করে সেই সময়টিকে বলা হয় মিড কোর্স ফেজ। এই মিড কোর্স ফেজে ইসরায়েল তাদের অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মহাকাশের মধ্যে ইরানের মিসাইলকে ধ্বংস করে দেয়, আর এই ঘটনাকে বলা হয় এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশন, অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে আঘাত। তবে এই এক্সো অ্যাটমসফিয়ারিক ইন্টারসেপশন এত গুরুত্বপূর্ণ কেন? আমি আপনাদেরকে কিছু কারণ ব্যাখ্যা করছি। কারণ নাম্বার 1, যদি কোনো মিসাইল স্পেসে থাকতেই ধ্বংস করা হয় তাহলে তার ভেতরে যদি নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল ওয়ারহেড থাকে তাহলে সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই ধ্বংস হয়ে যায়। এর ফলে মানবজাতি বা পরিবেশের বড় কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। কারণ নাম্বার 2, যদি মিসাইলটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার পর ধ্বংস করা হয় তাহলে তার ডিব্রিজ বা ধ্বংসাবশেষ নিচে পড়ে অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। কারণ নাম্বার 3, অনেক ব্যালিস্টিক মিসাইলে একাধিক ওয়ারহেড থাকে। যদি মিসাইল বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে যায় তখন একটি মিসাইল থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ চালানো যায়, কিন্তু যদি সেটিকে স্পেসে ধ্বংস করা হয় তাহলে কিন্তু এই ঝুঁকি থাকে না। এই কারণে স্পেস লেভেলে ইন্টারসেপশন অনেক বেশি নিরাপদ এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। সামরিক ইতিহাসে এই ঘটনা সম্ভবত প্রথমবার, যেখানে একটি মিসাইলকে স্পেসের মধ্যে ধ্বংস করা হয়েছে। তো যাই হোক, ইসরায়েল ইরানে আক্রমণ করার পর থেকেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে। জাতিসংঘ অর্থাৎ ইউএন বলেছে সিকিউরিটি কাউন্সিলের জরুরি মিটিং ডাকা হয়েছে। রাশিয়া এবং চীন ইসরায়েলের প্রাথমিক আক্রমণকে সমালোচনা করছে। গলফ রাষ্ট্র যেমন সৌদি আরব, ইউএই, কাতার এরা সবাই উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু আমেরিকা পুরোপুরি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে রয়েছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আই অ্যাম নট কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ার, উই গেভ ইরান 60 days, টুডে ইজ 61। অর্থাৎ ট্রাম্প দাবি করছেন, আমরা ইরানকে পারমাণবিক চুক্তির জন্য 60 দিন সময় দিয়েছিলাম, আজ সেই সময়সীমা পার হয়েছে। ট্রাম্প বলছেন, আমরা এই ডিটেলসের শর্তাবলী পাঠিয়ে দিয়েছিলাম ইরানকে। ওমান, কাতার এবং ইউরোপের কূটনীতিকরা সবাই এই বিষয়টি জানতেন। আমরা বলেছিলাম এই পারমাণবিক চুক্তি 13 জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। এমনকি ট্রাম্প আরও বলেন, আমরা ইসরায়েলকে পরামর্শ দিয়েছিলাম যে এখন হামলা বন্ধ রাখো, কিন্তু ইসরায়েল সেটা শুনেনি। ট্রাম্প বলছেন ইসরায়েল হয়তো আমাদের পরামর্শ শোনেনি এবং সে বলছে ডেডলাইন শেষ হয়ে গেছে। এখন ইরান যে কোনো সময় নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে ফেলতে পারে
এই কারণে আমরা চাই যে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হোক, তাদের পরিকাঠামো সহ। একইভাবে বলতে গেলে ট্রাম্প মেনে নিচ্ছেন আমেরিকা আগে থেকেই জানত ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন সম্পর্কে। তিনি আরও বলেন, আমি এই যুদ্ধ নিয়ে চিন্তিত নই, কারণ এই যুদ্ধ বড় পরিসরে ছড়াবে না। ইরান জানে তারা এই যুদ্ধে টিকতে পারবে না। ট্রাম্প ইঙ্গিত দেন এখনও সময় আছে। ইরান যদি চুক্তিতে রাজি হয় তাহলে সব কিছু থামানো যেতে পারে। ট্রাম্প আরও বলেন, আগামীকাল অর্থাৎ রবিবার ওমান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষভাবে আলোচনা হতে চলেছে। দেখা যাবে ইরান চুক্তিতে রাজি হয় কিনা। আর যদি হ্যাঁ হয় তাহলে পরিস্থিতি বদলাতে পারে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান স্পষ্ট। আমরা কোনোভাবেই চাই না ইরান নিউক্লিয়ার অস্ত্র তৈরি করুক, কারণ এটি আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এই কারণে আবারও নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে।